হাসির চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই ভালো লাগছে আপনাকে পেয়ে, কারণ আমরা আজ বেশ হট কিছু নিউজ শুনতে পারবো, জানতে পারবো। চলচ্চিত্র দিয়ে শুরু করে, যেহেতু তুফানেই কাঁপছে, যেহেতু তুফান এসেছে, সাকিব অভিনীত, সাকিব খান মিমি চক্রবর্তী যে তুফান, তো তুফান প্রসঙ্গে বলি যে লাগে উড়াদুরা গানটা ভালো চলছে, তুমি কোন শহরের মায়া গো ভালো চলছে। তো অন্যদিকে বিভিন্ন নিউজ আছে, যেমন পরিমণির বিষয় আছে, তো সাকিব বুবলির প্রসঙ্গ আছে, অপবিশ্বাস আছে। তো সব কিছু মিলে আসলে ব্যক্তিগত লাইফ থেকে সাকিব কিন্তু সবসময় ছবিতে সে সময় দিচ্ছে। মানুষের জীবনে অনেক কিছু থাকে, দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, বা নানা রকম পরিস্থিতি সে সম্মুখীন হতে হয়, কিন্তু সাকিব যে তুফান করছে, সামনে দরদ আসছে, তো রাজকুমার ভালো গিয়েছে, মোটামুটি প্রিয়তমা ভালো গিয়েছে। তো সব কিছু মিলে চলচ্চিত্রের অবস্থা চলছে। আর এফডিসিতে ছবির সংখ্যা কমেছে, আচ্ছা, হাতে গোনা ছবি হচ্ছে, তুফান হচ্ছে, দরদ হচ্ছে, কিন্তু কোটি টাকা ছাড়িয়ে গেছে সিনেমা। প্রডিউসার কমেছে, যেহেতু প্রযোজক কমেছে, ছবির সংখ্যা কমেছে, কিন্তু এফডিসি ঠিকই আছে। কিন্তু এফডিসিতে আমরা এখন সিনেমা শুটিং পাই না। যে এফডিসিতে আমরা ছোটকাল থেকে আমরা নাম শুনেছি এফডিসিতে সিনেমা শুটিং হয়, সেই এফডিসিতে আমরা সিনেমা শুটিং দেখি না, কম দেখি। তো সেই এফডিসিতে সিনেমা বাড়ানোর প্রয়োজন আছে, প্রযোজক বাড়ানোর প্রয়োজন আছে। সিনেমা হল কমছে, সংগঠন বেড়েছে, সিনেমা কেন্দ্রিক অনেক সংগঠন, এই তো আর কি। আচ্ছা, তুফান নিয়ে যখন কথা হচ্ছিল, তুফান নিয়ে কিন্তু আরেকটিও কথা উঠেছে যে এটি আসলে বাইরের দেশের কিছু মুভির সাথে রিলেটেড নকল করা হয়েছে। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা আমরাও ফেসবুকে দেখছি, বাস্তবে বা নিউজে আসছে। তো যতটুকু আসলে অনুসরণ করা যাবে ঠিক আছে, কিন্তু বাংলাদেশে যতটুকু কাজ করেছে সেটা সাধুবাদ জানাতে হবে। আমি একজন নিন্দুক হতে পারি, আমি সমালোচনা করতে পারি, ঠিক আছে। এক তুফান যতটুকু কাজ করেছে এই 2024-এ সে আধুনিক সময়ে, এটাকে আপনি কি সাধুবাদ জানাবেন না? ভালো ছবি কি হয়নি? এক সাকিব কিন্তু সে একাই টেনে নিয়ে যাচ্ছে, সিনেমার বাজারটা সে টানছে, ঠিক আছে। তো এই বিষয়টা যদি বলি যে কপিটা বা কোনো না কোনো একটু অনুসরণ থাকে। আপনি আমার কোনো প্রিয় নায়ক থাকতে পারে, প্রিয় কোনো ছবির মুহূর্ত থাকতে পারে, কিন্তু আমি আমার ঘরানা থেকে এটা বাংলাদেশি ছবি একটা, এটা তো আমরা ইংলিশ মুভি বানাইনি, হিন্দি মুভি বানাইনি। তুফান তো বাংলাদেশের সিনেমা, সাকিব বাংলাদেশের, গল্প বাংলাদেশের, সব কিছু। আমাদের এখানে নায়িকা ছিল হয়তো পার্শ্ববর্তী মিমি চক্রবর্তী ছিল, বা পার্শ্ববর্তী আরও যারা ভিলেন চরিত্রে ছিল, দু একজন দেশের বাইরে ছিল। সঙ্গীত পরিচালক ছিল কলকাতার আকাশ সেন, আকাশ সেন কাজ করেছে। তো সব মিলে আসলে আন্তর্জাতিক বাজার ধরতে গেলে কিন্তু সিনেমা কিন্তু অনেকটা বাইরের টেকনিশিয়ানও কাজ করতে হবে আমাদের। আমি বাঙালি ঠিক আছে, কিন্তু বিস্তৃত একটা পরিসরে আন্তর্জাতিক বাজারে সিনেমাকে পৌঁছাতে গেলে কিন্তু আমাদের কাজ করতে হবে, কোনো না কোনো অনুসরণ করতেই হবে। এটা শুধু তামিলরাও করে, কিন্তু এটা বাংলাদেশ নয়। কিন্তু আপনি দেখবেন হিন্দি অনেক মুভি কিন্তু তারা তামিলের সাথে চিন্তা করে, তামিলের কোনো না কোনো একটা কপি থাকে, কোনো না কোনো চিন্তা থাকে। অনেক সময় আমরা দেখেছি তামিলের অনেক মুভি পুরোটাই একদম কপি করা, পুরোটাই কপি করা। তো এটা বাংলাদেশ সামান্য একটা, আমরা বলি যে এটা সামান্য একটা গরিব কান্ট্রি আমরা বলি বাংলাদেশ। যতটুকু যা করেছে কিন্তু সাধুবাদ জানাতে হবে, কিছু না কিছু মিল থাকবেই অবশ্যই। এদিক দিয়ে আমি বলবো যে নিন্দুকেরা যারা বলছে তারা কিন্তু আপনারাও করে দেখান, সেটা বলবো। যেহেতু বিনোদন সাইডে আছেন এবং সেই সাথে সাংবাদিকতার পেশায় জড়িত আছেন, তো বিভিন্ন ধরনের কোশ্চেন আপনাকে করতে হয় এবং বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর তথ্য আপনারা কিন্তু সংগ্রহ করে থাকেন। কখনো এমন হয়েছে যে এমন একটা চাঞ্চল্যকর তথ্য যেটি আপনি আপলোড করতে চান বা সেই নিউজটি আপনি দিতে চান, কিন্তু আসলে আপনি দিতে পারছেন না, আপনাকে বাধা দেওয়া হয়েছে? বাধা বলতে অফিসিয়ালি একটা থাকে আমাদের, যেহেতু আমরা রুটিন মাফিক কাজ করি, যে আমাদের শিডিউল থাকে যে এফডিসিতে আজকে কি শুটিং হচ্ছে, বা কোন তারকার কি গসিপ হচ্ছে, কোন প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে আমরাও কিন্তু নিউজ বের করি। কিন্তু বের করলে আমাদের উপরে কিন্তু মানুষ আছে, এডিটর আছে, বা আমাদের অফিস আছে, সব কিছু যখন আমরা জানান দিই, তখন অনেক সময় কিছু না কিছু হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে একটু আমরা নিউজটা আপ করতে পারতেছি না, যেটা আপলোড করতে সম্ভব হচ্ছে না, বা অনেকটা স্বাধীনতা পাচ্ছি না, তবুও তো কাজ করতে হবে, এটাই আর কি। আচ্ছা, আপনি বলছিলেন যে চলচ্চিত্র জগৎটাতে কিন্তু শাকিব খানই টেনে নিয়ে যাচ্ছেন। সো আমরা নতুন কোনো মুখ এরকম দেখতে পাচ্ছি না কেন, যে যারা আসলে ভালো করবেন? আসলে কি প্রতিভার অভাব হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে, নাকি সেই সুযোগটা দেওয়া হচ্ছে না? কোনটি? প্রতিভা আছে, আর নতুন নায়ক নায়িকার অভাব নেই। আসলে অনেকে আছে বলেন, আমি নেই, কিন্তু সেইভাবে স্থায়িত্ব পাচ্ছে না। প্রযোজক সবার পেছনে কিন্তু লকনি করছে না,
আচ্ছা। আপনি যদি হিরোইন হন, আপনার পেছনে যদি একজন প্রডিউসার না থাকে, ভালো মুভির চিন্তা না থাকে, তাহলে আপনি তো আপনার ক্যারিয়ারটাকে আপনি কিন্তু বিল্ড আপ করতে পারবেন না। তো সাকিবের পেছনে ইনভেস্ট করছে, তাদের কথা হচ্ছে সাকিবের ছবি কিন্তু এখনো কিনছেন, হল মালিকরা নিচ্ছেন, প্রডিউসাররা নিচ্ছেন, বা পরিবেশক সমিতি তারা নিচ্ছেন। এবং বাংলাদেশে কিন্তু আনাচে কানাচে এখনো সাকিবের মুভি দেখছে। তো এখনো বাংলাদেশে কিন্তু নায়ক আছে, রওশন আছে, আরফিন শুভ আছে, সাইমন আছে, নীরব আছে, ইমন আছে। তো তাদের পেছনে যদি ওই পরিমাণ ইনভেস্ট না হয়, তাহলে সাকিবের সাথে তো পাল্লা দিয়ে প্রতিযোগিতা দিয়ে তারাও পারবে না এক তুফান বানাতে, রাজকুমার বানাতে। সাকিবের পেছনে লকনি যেমন করছে, তাদের পেছনেও লকনি করাটার প্রযোজক কমেছে। আচ্ছা, আপনি তো যেহেতু সাংবাদিকতার পেশায় আছেন এবং বিনোদনে আছেন, এত ইন্টারেস্টিং তথ্য সংগ্রহ করার পরও কি চিন্তা ভাবনা থেকে গীতিকার হয়েছেন? আমি যেহেতু কবিতা লিখতাম, ছড়া লিখতাম, তো এটা কবিতা ছড়া থেকে আমি চিন্তা করলাম একটা গান লেখা যায়। আমি যখন ক্যাসেটের অ্যালবামের সময় ছিল, তখন আমি কিন্তু অ্যালবামের মধ্যে গীতিকারের গান দেখতাম। আচ্ছা, তখন গীতিকার মানে শিল্পীর পেছনে আমার কোনো চিন্তা ছিল না, গীতিকার হওয়ার একটা চিন্তা ছিল। মানে আপনি একটু উল্টো দিকে চিন্তা করতেন আর কি। সবাই তো সঙ্গীত শিল্পীর পেছনে কিন্তু আমার কোনো ইয়ে ছিল না, আগ্রহ ছিল না যে আমি লিখবো, গান লিখবো। একজন গাজী মাজার আনোয়ার, একজন প্রিন্স মাহমুদ, একজন আলাউদ্দিন আলী, একজন শেখ সাদী খান, কিংবা একজন কবির বকুল, যারা কাজ করছে এই সময় অনেক, তো তাদের অনেক সময় তাদের আমি লেখা পড়তাম। অ্যালবামে তাদের কিন্তু কিছু লেখা থাকতো গীতিকারের, সুরকারের। তো তাদের পেছনে আমার খুব স্বপ্ন ছিল যে আমি আমার একটা লেখা যদি গান হয়, আমার লেখা একটা গান শিল্পী গাই, চ্যানেলে প্রচার হয়। এই চিন্তা থেকে আমি ঢাকা এসেছিলাম আর কি। আজকে থেকে প্রায় 17-18 বছর আগে আমি ঢাকা এসেছি। শুরুটা ওটা দিয়ে করার চিন্তা ভাবনা ছিল? হ্যাঁ, শুরুটা কবিতা থেকে আমি গানে এসেছি, কিন্তু আমি কবিতা লিখতাম। আচ্ছা, এই কারণে আমার একটা প্লাস পয়েন্ট হয়েছে, যারা কবিতা থেকে গানে আসে তাদের পথটা কিন্তু অনেক সহজ হয়। এটা কারণ তারা কথার রাজ্যেই তো বসবাস করে। আমরা কথা এদিক সেদিক করছি, হয়তো একটু ব্যাকরণ মিলাচ্ছি, একটু গানের তাল ছন্দ মিল নিয়ে আমরা কাজ করছি। কিন্তু কবিতা এক ধরনের স্বাধীনতা আছে, কিন্তু গানে কিন্তু সুরের সাথে যেতে হবে আপনার, বা গল্পের সাথে আমরা গান লিখছি নাটক সিনেমাতে। এখন পর্যন্ত কতগুলো গান? আমার গানের সংখ্যা 500 রিলিজ হয়েছে। আমার লেখা গান আছে ইগল মিউজিকে, সাউন্ড টেকে, সঙ্গীতা, লেজার ভিশন, সিডি প্লাস, সিডি চয়েস, সব চ্যানেলে আমার লেখা গান আছে। আচ্ছা, এই যে আপনি জার্নিটা শুরু করেছিলেন কত সাল থেকে? আমি জার্নিটা শুরু করেছি প্রায় 2 যুগ আগে, চট্টগ্রাম থেকে। আচ্ছা, চট্টগ্রাম থেকে আমার লেখালেখি শুরু হয়েছে। চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র, যেটা বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ছিল, সেখানে আমার লেখা গান দিয়ে আমার শুরু হয়েছিল। পরে আমাকে কুমার বিশ্বজিৎ, আয়ুব বাচ্চু, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, এদের সাথে কিন্তু আমার শুরু থেকে সম্পর্ক ছিল, পরিচয় ছিল। তারা যখন চিটাং যেত, আমি তাদের সাথে কথা বলেছি, পরিচয় হয়েছি। ফোন নাম্বার সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করতাম যে ঢাকায় কিভাবে আসা যায়, কিভাবে কাজ করা যায়, সেই প্ল্যানিং নিয়ে আমি ঢাকা এসেছিলাম আর কি। আপনি বলছিলেন আপনি 2 যুগ আগে গান শুরু করেছিলেন, গানের লেখালেখি শুরু করেছিলেন। সো এই 2 যুগ আগে এবং 2 যুগ পরে গানের ডিফারেন্সটা কতটুকু হয়েছে? ডিফারেন্স অবশ্যই এসেছে। তখন শেষ পর্যায়ে অডিওর একটা খুব ইয়ে ছিল, মানুষ অডিও শুনতো। কিন্তু আপনি নিজে দেখবেন যে এফএম রেডিও যখন ছিল, তখনও কিন্তু অডিও গান হিট হতো। আমি এফএম রেডিও থেকে আমি তাহসানের গান পেয়েছি, মিনারের গান পেয়েছি, অর্ণবের গান পেয়েছি। তো এফএম রেডিও থেকে কিন্তু শিল্পীকে দেখতাম না, গান শুনতাম। তো এফএম রেডিও থেকে এখন শিল্পীকে শুধু গান শোনার নয়, দেখারও একটা সময় এসেছে। যে আমরা এখন কথা বলছি যে আমি গীতিকার, কিন্তু আগে অনেক সময় গীতিকাররা কিন্তু কথা বলতেন না, সাংবাদিকরা আসতেন না। তো সব কিছু হচ্ছে শোনার সাথে সাথে দেখার একটা প্রবণতা বেড়েছে। যেমন একটা গান অডিও হচ্ছে, মিউজিক ভিডিও হচ্ছে, তো মিউজিক ভিডিও না হলে কিন্তু গানটা ভালো চলছে না। আপনি ধরেন উড়াধুরা ধরেন, কোন শহরের মায়া দেখেন, অডিও হলে কিন্তু মানুষ হয়তো কম শুনতো, কিন্তু যখন ভিজুয়ালি আসছে, যখন একটা ভালো রমরম একটা ফিল্মে একটা মিউজিক্যাল ফিল্ম হয়েছে, তখন মানুষ দেখছে। কারণ দেখার প্রবণতা বেড়েছে ডিজিটাল যুগে। কারণ আপনি টিকটকে পাচ্ছেন, রিলে পাচ্ছেন, ফেসবুকে পাচ্ছেন, ইউটিউবে পাচ্ছেন। তো দেখার প্রবণতাতে অডিওর পাশাপাশি আপনাকে ভিডিও করতেই হবে, এই ভিডিওর যুগটা আপনাকে মানতেই হবে। আচ্ছা, কোন কোন চলচ্চিত্রের গানে আপনি? আমি চলচ্চিত্র এক পশলা বৃষ্টি, যেটা খুব শীঘ্রই রিলিজ হচ্ছে, সেন্সর পেয়েছে, সেন্সর সার্টিফিকেট পেয়েছে, যেটা জাফর আল মামুন পরিচালিত এক পশলা বৃষ্টি, শাপলা মিডিয়া প্রযোজিত। এই সিনেমাটা আমি যতদূর শুনেছি মাস 2-এর মধ্যে সিনেমাটা রিলিজ হবে, যেটাতে অভিনয় করেছে কায়েস আরজু, আচল, জয় চৌধুরী, পরিচালক জাফর আল মামুন।
এই সব গান আমার লেখা, যেখানে আমার লেখা গানগুলো গেছে পড়শি গেয়েছে, নদী গেয়েছে, বেলাল খান গেয়েছে, বেশ গুণী শিল্পীরা এরা আমার লেখা গানগুলো আচ্ছা আছেন সেই সিনেমায়, বা আমরা সেটার প্রত্যাশায় আছি অবশ্যই সেটা ভালো হবে। সিনেমা কাজ শুরু হচ্ছে, যেটা এই আপনার পরিচালক সমিতিতে নাম এন্ট্রি হয়েছে সিনেমাটার, চাইল্ড অফ দ্য স্টেশন, শিশুদের নিয়ে একটা গল্প। গানগুলা লিখছি, এই সপ্তাহে আমরা রেকর্ডিং শুরু করবো। আর আমরা কিন্তু জানি যে আপনি ধারাবাহিকেও কাজ করেছেন, সো কোন ধারাবাহিকতায় কাজ আমার ধারাবাহিক চলছে 7টা, যেটা আপনাদের ATN বাংলার একটা খুব জনপ্রিয় একটা ধারাবাহিক, স্বপ্নের রানী। এই স্বপ্নের রানী ধারাবাহিকের পরিচালক কায়সার আহমেদ, যেটা গানটা আমার লেখা, ATN বাংলায় চলছে। তারপর দীপ্ত টিভিতে চলছে বকুলপুর, এখানে একটা গান আছে, আমি বকুলপুরের রানী ঝলক দিতে জানি, গানটা দীপ্ত টিভি অ্যাওয়ার্ড পেয়েছে, কুনাল গেছে আমার লেখা। এবং মাছরাঙ্গা টিভিতে চলছে চান বিরানি। ফরেন ভিলেজ চলছে বাংলা ভিশনে, 21 টেলিভিশনে চলছে চিরকুমারী সঙ্গ। আচ্ছা, মোটামুটি সব চ্যানেলে তো দখল করে রেখেছেন, প্রায় অনেক চ্যানেলে আমার গান চলছে। এটা তো একটা ভালো প্রভাব চলছে আপনার। আচ্ছা, সো আমরা একটু সাকিব বুবলি নিয়ে একটু কথা বলতে চাই, এবং সাকিব অপু বিশ্বাস নিয়ে একটু কথা বলতে চাই, যে এখন তাদের মধ্যে আসলে কি চলছে এবং রিসেন্টলি কি আপডেট আছে? আচ্ছা, রিসেন্টলি আপডেট আসলে অনেকে অনেক কথা বলছে, কারণ ফেসবুক যুগে ভাইরাল প্রসঙ্গ হচ্ছে, একদিকে আছে পরিমণি আছে আলাদা, আর হচ্ছে সাকিব বুবলি তো আছে। আরেকটি গুঞ্জন এসেছে যে সাকিব এবং পূজা চেরির একটা কিছু চলছে, এরকম একটা গুঞ্জন আছে। অনেক আগে এসেছে, কিন্তু যখন সাংবাদিকরা প্রশ্ন করলো বা পূজা চেরি তৃতীয় হতে যাচ্ছে কিনা, সাকিব মানে বুবলি অপু বিশ্বাসের পরে পূজা হতে যাচ্ছে কিনা, তো প্রসঙ্গটা আসলে সত্যি নয়। যেটা তাদের একটা ছিল, ট্যুর ছিল, একটা সিনেমাতে তারা আমেরিকাতে অবস্থান করেছিলেন, একটা সাংস্কৃতিক একটা প্রোগ্রামও ছিল, সে সময় বেশ কিছুদিন একসাথে তারা অবস্থান করেছিল বলে হয়তো এটা রটেছে, কিন্তু আসলেই এই গুঞ্জনটা সত্যি নয়। বিয়ে পর্যন্ত গড়াবে না। যতটুক অনেক সময় আসলে কাজ করতে গিয়ে একটু হয়তো বন্ধুত্ব সুলভ আচরণ হয়, এটা প্রেম হয় বা কোনো কিছু হয়, ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে বুবলির পরে সাকিব পূজার দিকে যাবে না। আর অন্যদিকে আপনি যেটা বলেন অপু বিশ্বাস আর বুবলি, সাকিব এই মুহূর্তে আছে এই অপুর সাথে, আচ্ছা, বুবলির সাথে নাই, যেটা আমি জানি, আমি যতটুক জানি আর কি, এটা অপুর সাথে আছে সাকিব, বুবলির সাথে নাই। আচ্ছা, এই যে বিনোদন জগতে আমরা দেখি কতজনের কত পার্সোনাল কত কিছু সিক্রেট থাকে, দেখা যায় সেটা কোনো না কোনো মাধ্যমে মিডিয়ার কাছে চলেই আসে। সেই জায়গা থেকে এমনও দেখা গেছে যে একটা আর্টিস্ট খুব একটা ফেমাস না, বা তার কাজ খুব একটা ফেমাস না, কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ফেমাসিটির মধ্যে আছে, এবং সেটি নিয়ে দর্শকদের মাতামাতি। এটা কি ভাইরাল প্রসঙ্গ বলি আমি? জি, ভাইরাল প্রসঙ্গ বলা যেতে পারে। হয়তো বা তার কাজ খুব সীমিত, কিন্তু তার ব্যক্তিগত বিষয় নিয়ে হয়তো এতটা পরিমাণ ট্রোল হয়ে যায়। আপনার প্রশ্নটা আমি বুঝেছি, এটা হচ্ছে ভাইরাল প্রসঙ্গ। আর ভাইরাল হতে কিন্তু এখন মেধাও লাগে না, টাকাও লাগে না, যেটা আমি সরাসরি বলে দিয়েছি, আমি একজন বিনোদন সাংবাদিক, সেটা হচ্ছে লাগে অপ্রাসঙ্গিক যে কোনো কিছু লাগে। আপনি একটা ভালো গান, ভালো কবিতা, ভালো কথা বলেন, অনেক সময় ভাইরাল নাও হয়, কিন্তু আপনি অপ্রাসঙ্গিক কথা বলেন, পাগলামি করছেন, বা রাস্তাঘাটে আপনি যে কোনো একটা পাগলামি করছেন অপ্রাসঙ্গিক, যেটা আপনাকে মানুষ চিন্তাই করছেন আপনি এটা করতেই পারেন, সেটা আপনি ঘটাই ফেললেন, বা আপনি হঠাৎ ধরেন এই একটা প্রেম গঠিত বিষয়ে অঘটন ঘটাই ফেললেন, বা কোনো একটা নায়ককে থাপ্পড় দিলেন, বা কোনো একটা বাজে গান গাইলেন, বা একটা বাজে ধরনের একটা ডান্স করলেন, এটা ভাইরাল হচ্ছে। এটা তো শিখে আসেনি সে। ফেসবুক যুগে কিন্তু ভাইরাল হতে এই জন্য মেধা লাগছে না, শিক্ষা লাগছে না, শিক্ষা দীক্ষা কিছুই লাগছে না, আর চ্যানেল বেড়েছে। সবচেয়ে আমি একটা কথা বলবো, আসলে ভাইরালকে কারা তুলে ধরছে? ভাইরাল আমরা কেন তুলে ধরছি? ভাইরাল তো অনেকে নাও হতে পারতেন, কিন্তু আপনি চ্যানেলে কেন দেখাচ্ছেন? আপনার একটা ভালো চ্যানেলে আপনি ভাইরালকে আপনি সাক্ষাৎকার নিচ্ছেন, তার প্রসঙ্গ আপনি টেনে ধরছেন, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, কোটি ভিউ হচ্ছে। তো একজন ভালো যে শিখে আসছে, সে অনেক সময় চ্যানেলে কিন্তু আসতে পারে না। আপনি এমনও অভিমানী লোক দেখবেন, ভালো গীতিকার, সুরকার, শিল্পী, প্রযোজক, কবি, সাহিত্যিক, পরিচালক বা উপস্থাপক বলেন, অনেকে কিন্তু চ্যানেলের ধারস্থ হতে পারে না, সুযোগ পায় না। তো তারা অনেকে গ্রামগঞ্জে থাকে, প্রত্যন্ত অঞ্চলে থাকে, সবাই তো আর ঢাকা কেন্দ্রিক নয়। মূল কথা হচ্ছে রাজধানী কেন্দ্রিক নয়। তো ঢাকা কেন্দ্রিক না হওয়াতে অনেকে কিন্তু ফেসবুকের আশ্রয় নিচ্ছে। আপনার ধার ধারছে না, মানে চ্যানেলের আমার চ্যানেল দরকার নেই, আমি ফেসবুকে একটা কন্টেন্ট আজে বাজে দিলেও ভাইরাল হচ্ছে। মানুষ কিন্তু মন্দের দিকে ঝুঁকছে, মানুষ যেমন অন্ধকারে ঝুঁকছে তেমন মন্দের দিকে ঝুঁকছে। তো এই জন্য ভালো কন্টেন্টের আসলে প্রবণতা কমেছে, হিট কমেছে। তো এই জন্য মানুষ ইনভেস্টার কমেছে, যার কারণে ভালো ভালো প্রযোজক যারা ছিল তারা কিন্তু ভালো শিল্পীদের পেছনে ইনভেস্ট করছে কম। কারণ আমি যখন কোম্পানিতে যাই, ধরেন বিভিন্ন কোম্পানিতে আমি গান দিতে যাচ্ছি, তারা বলছে যে
এই গানটা তো ভালো কথার, আপনি একটু একটু চাঙ্গা কথা লিখতে পারেন না? এই ধরেন উড়াধুরা ঝাঁকা নাকা বা যা তা আওলা বাউলা গান দেন, লিখে দেন, শিল্পী নিয়ে আসেন, শিল্পী এভাবে উপস্থাপন করবে। যেমন ধরেন উড়াধুরা ঝাঁকা নাকা ধরনের কথা লিখে ওই শিল্পী ধরেন আপনাকে নায়িকা বানাই ফেললো। যখন আমি বললাম যে একটা মডেল নেই, মডেল লাগবে না, আপনি একটা সুন্দরী মেয়ে নিয়ে আসেন, সুন্দরী মেয়েটাকে দিয়ে আমরা তাকে গান গাওয়াবো, তাকে নাচাবো, যাকে গান গাওয়াচ্ছে তাকে নাচাচ্ছে। তো সবকিছু আসলে শর্টকাটে হয়ে যাচ্ছে, মূল কথা শর্টকাটে হচ্ছে আর কি। এখন কিন্তু মানুষ অল্প সময়ে অনেক বিনোদন চায়। হ্যাঁ, অল্প তো অনেক বিনোদন চায়। ক্লিক করলে আপনি কিন্তু রিল দেখেন, রিলের প্রসঙ্গ আসি, যেহেতু আমরা কথা বলছি, রিলটা কিন্তু খুব ফিট। আমরা যখন দিন শেষে যখন বাসায় ফিরি কিন্তু রিলটা কিন্তু শর্টকাট, 10 কি 20 সেকেন্ডে বা 5 সেকেন্ডে কিন্তু ধুম করে আমরা একটা নাচ দেখছি। নাচ দেখে একটু একটু ভাবের মধ্যে, ভাবসাবের মধ্যে আসছে, তখন তো আপনাকে একটা স্যাটেলাইট চ্যানেল বা একটা বড় চ্যানেল কিন্তু খুলতে হয় না। আপনি ওয়াইফাই থাকলে হয়, বা 10 টাকা 20 টাকার এমবি ওয়াইফাই থাকলে কিন্তু আমি আমার হাতের নাগালে কারিনা, হাতের নাগালে মিমি চক্রবর্তী, হাতের নাগালে সাকিব খান, হাতের নাগালে অপু, বুবলি, পরিমণি সব আসছে একদম। আচ্ছা, এই যে এত কিছু হলো, এখন আমি আপনার কাছে একটু জানতে চাই কিছু সিক্রেটলি নিউজ বা ব্রেকিং নিউজ, সিক্রেটলি যেটা আপনার এখনো মনে আছে বাট মুখে নেই, সেই ধরনের তথ্য যেটা এখন আপনি প্রচার করেন নাই। আমি অনেক জায়গায় বলিনি, কারণ আমার একটা মনের মধ্যে একটা বাসনা ছিল, স্বপ্ন ছিল। আমি লেখালেখি করেছি, বিনোদন সাংবাদিকতা করেছি, গান লিখেছি, তো আমি একটা সিনেমা বানাচ্ছি। আচ্ছা, এটা বললে কিন্তু অনেকে খেপে যাবেন, কারণ অনেকে অনেক শত্রু থাকেন, কারণ আমরা যারা কাজ করছি তো থাকবে, কিন্তু অনেকে বলতে পারেন যে সে এতদিন আমাদের সিনেমা নাটকে গান লিখেছে, সে সিনেমা বানাবে। তো আমি একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি, যেটাতে পুরা গল্প আমার লেখা, গান আমার লেখা, ডিরেকশন আমি দিচ্ছি। তো ওই প্ল্যানিংটা আমি আগাচ্ছি, এবং সেটা ইনশাল্লাহ আমি যে কোনো মুহূর্তে একটা ভালো কমার্শিয়াল মুভি বানাতে চাই। তার জন্য অনেক অনেক শুভকামনা আপনাকে। জি জি, অবশ্যই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর রিসেন্টলি আরেকটা জিনিস, যে এখন কোন হিরো বা হিরোইন বিয়ে করতে চলেছেন? ও আচ্ছা, এই প্রসঙ্গ যেহেতু আসছে আমি বলি, যারা অবিবাহিত তাদের কথা বলি। তো এখন ধরেন রওশন তো বিয়ে করেছে শেষ পর্যায়ে, নীরব ইমন তাও তো বিয়ে করেছে। আচ্ছা, কোনো কিন্তু আনম্যারিড কোনো হিরো হিরোইন কিন্তু থাকছে না। সো আমি একটু জানতে চাই যে যে অডিয়েন্সদের মাঝে কিন্তু একটা সবসময় ক্রেজ থাকতো যে আমার হিরো বা আমার হিরোইন, ওনারা কিন্তু অনেকে আছে যে ব্যাচেলর থাকতেন তখন একদম, এবং অনেক এমন ভক্তও আছেন যারা কিন্তু তার মানিব্যাগে সেই প্রিয় হিরোইন বা হিরো ছবিটা কিন্তু রাখতেন। আমার বয়স কত কতটুকু জানি না, আমি লিখেছিলাম। কমে যাচ্ছে এবং সবাই যে ম্যারিড হয়ে যাচ্ছে, এটাতে কি আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো ইফেক্ট করছে? অবশ্যই অবশ্যই, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যেটা আমারও বলার ছিল। বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু ভাবে যে আমার নায়িকাটা ব্যাচেলার থাকবে, মানে সে কখনোই বিয়ে করবে না, আমি প্রেমিকা ভাবছি হয়তো। হ্যাঁ, আমি হয়তো আমার একটা স্বপ্ন আছে, আমি একদিন সিনেমা করব, অভিনয় করব, বা একটা গান লিখব, বা আমি অডিয়েন্সও হতে পারি। কিছুদিন পর আমার সেই নায়িকাই বাচ্চা নিয়ে আমার স্বপ্নের নায়িকা সে ব্যাচেলার থাকুক, সে বিয়ে না করুক, তাকে আমি প্রেমিকা ভাববো, তাকে ধরা ছোঁয়ার বাইরে হওয়া ভাববো। ইদানিং এসেছে গোপনে কিন্তু অনেকে বিয়ে করেছে, যেটা আমরা অনেকে পাইনি। যেমন রওশন বিয়ে করেছে, আমি এমনও শুনেছি আরিফিন শুভ বিয়ে করেছে, এমনও শুনেছি যে ধরেন এই যে শেষ পর্যায়ে নীরব ইমন তারাও বিয়ে করেছে। কিন্তু তো বাংলাদেশে এই সময় যারা নায়ক নায়িকা আছে, আমার মনে হচ্ছে ব্যাচেলার কেউ নাই, যার কারণে প্রডিউসারের সংখ্যাও কমেছে একটা কারণে। ব্যাচেলার, আপনি যে কথাটা বললেন, কিন্তু বিবাহিত নায়িকাদের কাটটি কমছে। আপনি পরিমণির অবস্থান দেখেন, পরিমণি কিন্তু যতদিন ছিল ব্যাচেলর নায়িকা ছিল, একটা ক্রেজ ছিল পরিমণির, অনেক বিয়ে ছিল, রমরমায়। কিন্তু সে কোথাও একটা সিনেমা করলে, শুটিং করলে, বা একটা সাক্ষাৎকার দিলে মানুষের প্রতি একটা ইয়ে ছিল, তার প্রতি একটা টান ছিল, অনুভব ছিল। সেই পরিমণি বিয়ের পরে মানুষ ভাবছে না সে বিয়ে করলো, বাচ্চা নিল, সে মোটা হয়ে গেল, তার প্রতি মানুষের আকর্ষণ কমছে, এবং হাতে কিন্তু সিনেমাও কমছে। তো আসলে আমি বলবো, আসলে একটা আর্টিস্টে যতদিন আপনার ক্রেজ থাকে ততদিন আপনি একটু বিয়েটা একটু দেরিতেই করা ভালো মনে হচ্ছে। এই যে এত কাজের মাঝে, এত বিনোদনের মাঝে, এত হট নিউজের মাঝেও অবসর সময় কি পাওয়া হয়? হলে কি করা হয়? অবসর পেলে আমি যার কাছে যাই সে হচ্ছে আমার মা। আমি আজকে অনুষ্ঠানে বসে আমার মাকে স্মরণ করি, কারণ আমার বাবা বেঁচে নেই, আমার মা চট্টগ্রাম থাকেন। আচ্ছা, আমি যখনই অবসর পাই আমি আমার মায়ের কাছে যাই, এবং আমি আমার মোনাজাতে, আমি আমার প্রার্থনায় আমি সবসময় একটা কথা বলি, পৃথিবীতে আমার মায়ের আগে যেন আমার মৃত্যু হয়, আমার মা যেন আমার চেয়ে বেশি হায়াত পান। আমি মাকে খুব ভালোবাসি, আমার মাকে আমি অনেক ভালোবাসি। পৃথিবীর সকল মাকে আপনারা সবাই ভালোবাসবেন। মা বাবা যতদিন থাকে ততদিন দেখবেন সবচেয়ে বড় দোয়া আপনাদের।
জি অবশ্যই, খুব সুন্দর কথা বলেছেন। সো এখন আর নেক্সট কি প্ল্যান আছে, মানে বিনোদনের যে এখন যে ধারাটা বইছে, যে যে ব্যক্তিগত জিনিসগুলো জানার আগ্রহ দর্শকদের বেশি, কিংবা কে কোথায় কার সাথে প্রেম করছে, কে কোথায় কার সাথে ধরা খেয়েছে, এই যে বিষয় হেডলাইনগুলো, এগুলো কি এইভাবে ধারাতে চলতে থাকার আগামী কোনো সম্ভাবনা আছে, নাকি আমরা কখনো ভালো পজিটিভলি কিছু নিউজ না, পেতে পারি? পজিটিভলি বলি, আসলে যুগটা হচ্ছে মডার্নের যুগ, দিন দিন আমরা ডিজিটাল হচ্ছি, কিন্তু হাতের নাগালে সব পাচ্ছেন। তো আমার মনে হচ্ছে উত্তরণ সহজে সম্ভব না। আমরা অনেক সময় উত্তরণের কথা বলি যে ভালো পথে যাবে, সুস্থ সংস্কৃতি চর্চা হবে, সুস্থ বিনোদন হবে, সিনেমা হল বাড়বে, মানুষ ভালো কিছু চর্চা করবে, আসলে হচ্ছে না। আপনি এমনও দেখেন ভালো প্রোগ্রামে কিন্তু মানুষ কম থাকছে। আপনি যখন এই অনেক ধরনের বিভিন্ন ভাইরাল টাইপের কাজ হচ্ছে, অডিয়েন্স বাড়ছে, মানুষ বাড়ছে, তাদের কোটি কোটি ভিউ হচ্ছে। আসলে সুস্থ সংস্কৃতি চর্চা করার জন্য আমি মনে করি আপনার ইন্টারনেট, ফেসবুকে কমাই দিতে হবে বাংলাদেশে। আপনি নিজে দেখেন, কিন্তু যখন ফেসবুক ছিল না তখন কি গান চলেনি, তখন সিনেমা দেখেনি মানুষ। সিনেমা হলে কিন্তু আমার মায়েরাও গিয়েছে, কিন্তু আমার চাচারা, দাদারা, আত্মীয় স্বজন সিনেমা হলে গিয়েছে। তো আমি এখনও শুনি, যখন আমি এই সময় সিনেমার কথা বলি, কিন্তু অনেকে দেখেন না। তো বলে যে না, আমরা তো রাজ্জাক কবরী। আমি রাজ্জাক কবরী হতে পারে, রাজ্জাক কবরী, আলমগীর, শাবানা, ঠিক আছে। তারপরে ববিতা আসছে ধরেন, তারপর ধরেন আপনার এই শেষ পর্যায়ে বলি শাবনূর, পূর্ণিমা, রিয়াজ, ফেরদৌস, ভালো তারা অবস্থানে ছিল। আপনি কি তাদের সিনেমা দেখেননি? তো আমাদের অনেকের স্বপ্নের নায়ক ছিল ফেরদৌস, রিয়াজ কিংবা পূর্ণিমা, শাবনূর। তারপরে অবস্থান দেখেন, তারপরে বেশিরভাগ গসিবে চলে গেছে। একটা নায়িকা হতে আসে 1 বছর 2 বছর যেতে না যেতে একটা বিয়ে করছে, আরেকটা ছাড়ছে, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, প্রেম বা বুট ক্লাবে এই অঘটন, এই মদ নিয়ে কারবার, এই জুয়া নিয়ে কারবার, বা বিভিন্ন ধরনের গডফাদারের সাথে তাদের আনাগোনা চলছে। তো আমার কথা হচ্ছে যে আপনি সিনেমাতে কি অবস্থান তৈরি করতে এসেছেন, নাকি সিনেমাকে পুঁজি করে আপনি কোটিপতি হতে এসেছেন? এটা কিন্তু একটা সুন্দর একটা প্রসঙ্গ, যে আপনি সিনেমাতে কি শাবানা হতে এসেছেন, নাকি শাবনূর হতে এসেছেন, নাকি আপনি শুধু একটা লেবাস বা একটা লোগো লাগিয়ে, আপনি নায়িকার তকমা লাগিয়ে আপনি 2টা ফ্ল্যাট, 5টা গাড়ি, কোটিপতি হতে এসেছেন। তাহলে আপনি অবস্থান শেষ। আপনি 2টা সিনেমা করে আপনার অবস্থান শেষ, কিন্তু আপনার টাকা জমলো, ঠিক আছে, কিন্তু আপনাকে তো মানুষ দীর্ঘদিন মনে রাখলো না। যেমনটা শাবনূরকে রেখেছে, শাবনূর যদি সিনেমা না করে, কিন্তু আপনি শাবনূরকে সম্মান করবেন, শেষ পর্যায়ে পূর্ণিমাকেও স্মরণ করবেন, তার ববিতারা তো আছে। তাহলে আমার কথা হচ্ছে যে আপনি কি সিনেমা শিল্পে কি আপনি সারা জীবন দিতে এসেছেন, সিনেমা করতে এসেছেন, নাকি একটা সিনেমাকে পুঁজি করে আপনি ব্যবসায়িক হতে এসেছেন, ব্যবসাভাবে আপনি লাভবান হতে এসেছেন? তারা পার্টিতে যাচ্ছে, বারে যাচ্ছে, তারা ফেসবুকে ভাইরাল হচ্ছে, ঠিক আছে, কিন্তু সিনেমা তো বাড়ছে না। আপনি নায়িকা ধরেন, কিন্তু আপনার কি প্রতি বছরে 1-2টা সিনেমা দরকার নেই? তাহলে আমরা কেন আপনাকে নায়িকা বলবো? আপনি সিনেমা করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি একজন শাবনূর হন, আপনি একজন পূর্ণিমা হন, একজন শাবানা হন, একজন কবরী হন, সেই স্বপ্নটা আমি বলবো আর কি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেশ কিছু হট নিউজ দিয়েছেন আমাদেরকে, সেই জন্য আবারও ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সব সময়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার উপস্থাপনাতে আমি আজকে আসতে পেরে ভালো লাগছে। আর হচ্ছে চায়ের চুমুকে সবসময় আমি একটা কথা বলি, যে এই চায়ের চুমুকে বাংলাদেশে খুব জনপ্রিয় একটা অনুষ্ঠান, যেটাতে আমরা বলতে গেলে আমি শিশুকাল বলি, কারণ আমি অনেক আগে এই চায়ের চুমুকের মাধ্যমে কিন্তু প্রচারণার আওতায় এসেছি, আমি কিছু কথা বলতে পেরেছি। তো এটিএন বাংলা 28 বছরে পদার্পণ করেছে, 27 বছর পার করে 28 বছরে বিশাল একটা ব্যাপার। এই অর্জনের জন্য আমি এটিএন বাংলা কর্তৃপক্ষ, এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ এটিএন বাংলা সকল কর্মীর প্রতি আমার কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন। এবং এটিএন বাংলাকে দেখা দেখি করে কিন্তু অনেক চ্যানেল এসেছে, এই জন্য এটিএন বাংলার কাছে আমরা সবসময় কৃতজ্ঞতা থাকবে, ভালোবাসা থাকবে, চায়ের চুমুকের জন্য শুভকামনা থাকবে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।